হ্যালো এভরিওয়ান, আজ আমি দেবাশিস পালের বইয়ের যে শিক্ষা মনোবিজ্ঞানের প্রারম্ভিক ধারণা চ্যাপ্টারটা আজ রয়েছে, সেই চ্যাপ্টারের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো। এগুলো কিন্তু বিভিন্ন যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সবগুলো। তো আমি প্রথম থেকে কোশ্চেনগুলো সলভ করব। যদি প্রথম কোশ্চেনে আমরা আসি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো সাহিত্য না দর্শন, নাকি মনোবিজ্ঞান নিজেই একটি পৃথক বিষয় ছিল, নাকি ব্যুৎপত্তিগত অর্থে উপরে কোনোটি নয়। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রথম দিকে কিন্তু মনোবিজ্ঞান দর্শন শাস্ত্রের অংশ ছিল। ঠিক আছে, প্রথম দিকে মনোবিজ্ঞান দর্শন শাস্ত্রের কিন্তু অংশ ছিল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে 2 নং কোশ্চেন যদি দেখি, এখানে রয়েছে আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান না আচরণের বিজ্ঞান না আত্মার বিজ্ঞান নাকি মনের বিজ্ঞান। মনোবিজ্ঞান কোনটা? আধুনিক অর্থে চেতনার বিজ্ঞান না আচরণের বিজ্ঞান না আত্মার বিজ্ঞান না মনের বিজ্ঞান। তো আধুনিক অর্থে মনোবিজ্ঞান কিন্তু আচরণের বিজ্ঞান। এখানে কিন্তু একটা ভুল হওয়ার চান্স থাকে যে মনের বিজ্ঞান মনোবিজ্ঞান, এটা কিন্তু না। সঠিক অ্যান্সার কিন্তু এখানে আচরণের বিজ্ঞান। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নং কোশ্চেন দেখি, এখানে রয়েছে মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হলো, মনোবিজ্ঞানের ধারণার যে ক্রমবিকাশ, ঠিক আছে, সে ক্রমবিকাশ কোনটা? মনের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, তারপরে আচরণের বিজ্ঞান, নাকি প্রথমে আত্মার বিজ্ঞান তারপরে মনের বিজ্ঞান তারপরে আসলো আচরণের বিজ্ঞান তারপরে হলো চেতনার বিজ্ঞান, নাকি প্রথমে আত্মার বিজ্ঞান তারপরে মনের বিজ্ঞান তারপরে চেতনার বিজ্ঞান তারপরে কিন্তু আচরণের বিজ্ঞান। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের সি নাম্বারটা। ঠিক আছে, যে মনোবিজ্ঞান ছিল সেটিকে কিন্তু প্রথমে আত্মার বিজ্ঞান মানা হতো, তারপরে মনে করা হলো যে মনোবিজ্ঞান হচ্ছে মনের বিজ্ঞান, তারপরে মনে করা হলো মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান, আর সর্বশেষ মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। আমাদের এখনের ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, যেটা কিন্তু আমরা আগের কোশ্চেনেই পড়লাম 2 নং কোশ্চেনে, যে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। ঠিক আছে, এটা হচ্ছে একদম লেটেস্ট ধারণা, মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। ঠিক আছে, সেই জন্য আমাদের যে কোশ্চেনের দেখব শেষে আচরণের বিজ্ঞান রয়েছে আর প্রথমে কিন্তু আত্মার বিজ্ঞান ছিল। ঠিক আছে, সেটি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর যদি আমরা 4 নং কোশ্চেনে আসি, 4 নং কোশ্চেন আছে, মনোবিজ্ঞানের উপর গবেষণাগার প্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন। ঠিক আছে, এই মনোবিজ্ঞানের উপর যে গবেষণাগার সেটা প্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে মনোবিজ্ঞানের উপর যে গবেষণাগার সেটা জার্মানির লিপজিগ শহরে, ঠিক আছে, জার্মানির লিপজিগ শহরে ভুন্ড, ঠিক আছে, মনোবিজ্ঞানী ভুন্ড তিনি স্থাপন করেছেন। সঠিক অ্যান্সার কিন্তু ডব্লিউ ভুন্ড, তিনি জার্মানির লিপজিগ শহরে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার স্থাপন করেছিলেন। ঠিক আছে, প্রথম গবেষণাগার। আচ্ছা, এরপর যদি আমরা 5 নং কোশ্চেনে আসি, তো এখানে রয়েছে নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়। চূড়ান্ত আচরণবাদী বলা হয়, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চূড়ান্ত আচরণবাদী কাকে বলা হয়, এখানে মনে রাখতে হবে সঠিক অ্যান্সার কিন্তু জে.বি. ওয়াটসন। ঠিক আছে, জে.বি. ওয়াটসনকে কিন্তু চূড়ান্ত আচরণবাদী বলা হয়। ঠিক আছে, ওয়াটসনকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়। আচ্ছা, এরপরে আমরা যদি 6 নং কোশ্চেন আছি, এখানে রয়েছে আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন। আচরণবাদী যারা রয়েছে, যেটা আমাদের কিন্তু এর আগের কোশ্চেনে ছিল জে.বি. ওয়াটসন, এই আচরণবাদী যারা রয়েছে তারা আচরণকে কি হিসেবে ব্যাখ্যা করেছে। ঠিক আছে, আচরণবাদীরা আচরণকে অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে ব্যাখ্যা করেছে, নাকি উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যাখ্যা করেছে, নাকি উপরের দুটি, নাকি উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার পর প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যাখ্যা করেছে। ঠিক আছে, আচরণবাদীগণ আচরণকে অর্থাৎ উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসাবে ব্যাখ্যা করছে, অর্থাৎ উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল। ঠিক আছে, এর মানে হচ্ছে আমাদের আচরণ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, এখানে রয়েছে বংশধারা ও পরিবেশের গুণফল হলো ব্যক্তি, এটি কার উক্তি? কে বলেছেন বংশধারা ও পরিবেশের গুণফল হলো ব্যক্তি? ঠিক আছে, এটি কিন্তু বলেছেন উডওয়ার্থ, আর.এস. উডওয়ার্থ। ঠিক আছে, আর.এস. উডওয়ার্থ।
উডওয়ার্থ কি বলেছেন? বলেছেন বংশধারা ও পরিবেশের গুণফল হলো ব্যক্তি। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, এখানে রয়েছে মনস্তত্ত্বের উদ্দেশ্য কী? মনস্তত্ত্বের উদ্দেশ্য কী? এখানে রয়েছে আচরণকে বিশ্লেষণ করা, নাকি আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, নাকি আচরণকে নিয়ন্ত্রণ করা, নাকি উপরের সবগুলি? সঠিক অ্যান্সার হচ্ছে মনস্তত্ত্বের উদ্দেশ্য কিন্তু উপরের সবগুলি। আচরণকে বিশ্লেষণ করা, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, ঠিক আছে, আর আচরণকে নিয়ন্ত্রণ করা, এই সমস্তই কিন্তু মনস্তত্ত্বের উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে রয়েছে মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি কোনটি? মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি কোনটি? তো মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো পর্যবেক্ষণ, নাকি পরীক্ষণ, নাকি সাক্ষাৎকার, নাকি অন্তর্দর্শন? সঠিক অ্যান্সার কিন্তু অন্তর্দর্শন। ঠিক আছে, মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো অন্তর্দর্শন। আচ্ছা, এরপর যদি আমরা তারপরে কোশ্চেন দেখি, 10 নম্বর কোশ্চেন, এখানে রয়েছে উদ্দেশ্যমূলক আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ। কি উদ্দেশ্যমূলক আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ? এটি মানব আচরণ সম্পর্কিত সাধারণ না ধনাত্মক বিজ্ঞান? এটি কে বলেছেন? ঠিক আছে, এটি কার উক্তি? এই উক্তি সম্পর্কে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে একটু কম আসে, কিন্তু তবুও কিছু কিছু স্পেশাল কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, তো এই উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ, এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান, উক্তিটি কার? সঠিক অ্যান্সার হচ্ছে এই উক্তিটি কিন্তু ম্যাকডুগালের। ঠিক আছে, উইলিয়াম ম্যাকডুগাল, ইনি কিন্তু এই উক্তিটি করেছিলেন। এই কোশ্চেন কিছু কিছু কোশ্চেন কিন্তু অবশ্যই আমাদের মনে রেখে যেতে হবে, যদিও এই কোশ্চেনগুলো কম আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, নিম্নোক্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে সমগ্রতাবাদের সমর্থক কে? মনস্তত্ত্ববিদদের মধ্যে সমগ্রতা, ঠিক আছে, সমগ্রতাবাদের সমর্থক, সমগ্রতাবাদের সমর্থক কে? সমগ্রতাবাদের সমর্থক কিন্তু লিউইন। ঠিক আছে, কার্ট লিউইন। কার্ট লিউইন হচ্ছে সঠিক অ্যান্সার, যিনি কিন্তু সমগ্রতাবাদের সমর্থক। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সমগ্র অংশগুলির কেবল যোগফল নয়, সমগ্র অংশগুলির কেবল যোগফল নয়, কারা বলেছিলেন? ঠিক আছে, কারা বলেছিলেন যে সমগ্র যেটা সেটা কিন্তু অংশগুলির কেবল যোগফল নয়? ঠিক আছে, এটি বলেছিলেন কিন্তু সমগ্রতাবাদীগণ। সমগ্রতাবাদীগণ কি বলেছিলেন? বলেছিলেন সমগ্র সেটি কিন্তু অংশগুলির কেবল যোগফল নয়। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, এখানে রয়েছে থর্নডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়? থর্নডাইক, যিনি একজন প্রখ্যাত মনস্তাত্ত্বিক, তাকে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়? আচরণবাদ, নাকি সমগ্রতাবাদ, নাকি মনসমীক্ষণবাদ, নাকি সংযোজনবাদ? এটি কিন্তু আমরা থর্নডাইক পড়ার সময় পড়েছিলাম। থর্নডাইককে বলা হয় সংযোজনবাদ। ঠিক আছে, তিনি কিন্তু একজন সংযোজনবাদী, থর্নডাইক। ঠিক আছে, থর্নডাইক কিন্তু একজন সংযোজনবাদী। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, 14 নং কোশ্চেন, এখানে কি বলা আছে? মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, ফাইফেনোমেনানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাইফেনোমেনানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? এটি কিন্তু আমাদের মুখস্থ কোশ্চেন। এখানে কিন্তু ফাইফেনোমেনানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কারা? সমগ্রতাবাদ। ঠিক আছে, যারা সমগ্রতাবাদী তারা, অর্থাৎ মনস্তত্ত্বের সমগ্রতাবাদ যে দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু ফাইফেনোমেনানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এরপর যদি আমরা আসি 15 নং কোশ্চেন, তো 15 নং কোশ্চেনে রয়েছে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণের নিয়মাবলী উল্লেখ করে? ঠিক আছে, প্রত্যক্ষণের নিয়মাবলী কোন দৃষ্টিভঙ্গি উল্লেখ করে? এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে সমগ্রতাবাদ। ঠিক আছে, মনস্তত্ত্বের যে সমগ্রতাবাদ সেটি কিন্তু প্রত্যক্ষণের নিয়মাবলী উল্লেখ করে। সমগ্রতাবাদ সেটি কিন্তু প্রত্যক্ষণের নিয়মাবলীকে উল্লেখ করে। ঠিক আছে, এটি মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের 16 নং কোশ্চেন কি বলেছে? ব্যান্ডেল হাইপোথিসিস, ঠিক আছে, ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লিখিত রয়েছে? ব্যান্ডেল হাইপোথিসিস এটা মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লিখিত আছে? এটি কিন্তু মনস্তত্ত্বের আচরণবাদে বিশেষভাবে উল্লিখিত আছে।
আচরণবাদে বিশেষভাবে উল্লেখিত আছে কোনটা, সেটা হচ্ছে ব্যান্ডেল হাইপোথিসিস। আচ্ছা 17 নং কোশ্চেন পরে যদি আমরা দেখি, আমরা দেখব আচরণ বিশ্লেষণে ওয়াটসন কোন পদ্ধতির বিরোধিতা করেছেন। ওয়াটসন, ঠিক আছে, ওয়াটসনের যে কোনো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওয়াটসন কোন পদ্ধতির বিরোধিতা করেছেন? তো ওয়াটসন অন্তর্দর্শনের কিন্তু বিরোধিতা করেছেন, ঠিক আছে, ওয়াটসন কিন্তু অন্তর্দর্শনের বিরোধিতা করেছেন। আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন 18 নং কোশ্চেন, ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি কি? ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি কি? ঠিক আছে, ম্যাকডুগাল বলেছেন মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী যে মৌলিক প্রক্রিয়া সেগুলিকে কিন্তু প্রবৃত্তি বলেছেন। ম্যাকডুগালের মতে সেগুলি কিন্তু প্রবৃত্তি, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা আসি 19 নং কোশ্চেন, তাহলে প্রবৃত্তি কি? ঠিক আছে, এটা কিন্তু আমরা এর আগের কোশ্চেনে দেখলাম। প্রবৃত্তি কি? মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে প্রবৃত্তি হলো কি? মানসিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, না জৈব মানসিক প্রক্রিয়া, নাকি বংশধারা সূত্রে প্রাপ্ত প্রবণতা? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে জৈব মানসিক প্রক্রিয়া, ঠিক আছে। এর আগের কোশ্চেনে কিন্তু আমাদের ছিল মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়া, ঠিক আছে। আর এখানে আমাদের তাহলে সঠিক অ্যান্সার কিন্তু জৈব মানসিক প্রক্রিয়া হচ্ছে প্রবৃত্তি, ঠিক আছে। আচ্ছা এরপরে 20 নং কোশ্চেন যদি আমরা দেখি, আচ্ছা 20 নং কোশ্চেনে আছে নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ ও বোধগম্য হয়ে ওঠে কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির একটি বক্তব্য? ঠিক আছে, কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বক্তব্য হচ্ছে নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ ও বোধগম্য হয়ে ওঠে। এটা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে এটা বলা রয়েছে? ঠিক আছে, এটি কিন্তু জ্ঞানমূলক মনস্তত্ত্বে বলা রয়েছে। জ্ঞানমূলক মনস্তত্ত্বে বলা আছে। জ্ঞানমূলক মনস্তত্ত্বে কি বলা আছে? জ্ঞানমূলক মনস্তত্ত্বে বলা আছে নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে এলে খুব সহজেই করতে পারবো। এর সঙ্গে রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারবো। আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 21 নং কোশ্চেন। 21 নং কোশ্চেনে রয়েছে নিচের কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম? ঠিক আছে, নিচের কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম, মানে সব থেকে নতুন কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি? তো সব থেকে নতুন কিন্তু মানবতাবাদ না, এখানে সব থেকে নতুন কিন্তু জ্ঞানমূলক মনস্তত্ত্ব হবে। ঠিক আছে, না জ্ঞানমূলক মনস্তত্ত্ব এখানে 21 নম্বর সামগ্রিক সাম্প্রতিকতম মানে হচ্ছে সব থেকে নতুন। সব থেকে নতুন কিন্তু মানবতাবাদ, মানবতাবাদটা কিন্তু সব থেকে নতুন। ঠিক আছে, জ্ঞানমূলক মনস্তত্ত্ব হবে না, এটার অ্যান্সার হবে মানবতাবাদ। মানবতাবাদ হচ্ছে সব থেকে নতুন, সব থেকে নবীনতম হচ্ছে মানবতাবাদ, আচরণবাদের পরে মানবতাবাদ। আচ্ছা 22 নং কোশ্চেন, এখানে রয়েছে সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতাকে। ঠিক আছে, সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা কিন্তু সিগমন্ড ফ্রয়েড, এটা মুখস্থ রাখতে হবে। সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড। আচ্ছা 23 নং কোশ্চেন, এখানে আছে মনের কোন অংশটি সর্ববৃহৎ? মনের কোন অংশটি সর্ববৃহৎ? আচ্ছা মনের সর্ববৃহৎ অংশ কিন্তু অবচেতন মন। ঠিক আছে, অবচেতন মনই কিন্তু সব থেকে বৃহত্তম। ঠিক আছে, মনের কোন অংশটি সর্ববৃহৎ? সেটি হচ্ছে অবচেতন মন। আচ্ছা আইডি, ইগো আর সুপার ইগো এর মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। আইডি, ইগো আর হচ্ছে সুপার ইগো এর মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী? সর্বাপেক্ষা শক্তিশালী কিন্তু এর মধ্যে ইদম বা আইডি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ডিটেলস ক্লাসে পড়ানো আছে। ইদম বা আইডি কিন্তু সব থেকে বড়, ঠিক আছে, সব থেকে শক্তিশালী। আচ্ছা 25 নং কোশ্চেন, এখানে আছে নিম্নোক্ত মনস্তাত্ত্বিক গণদের মধ্যে কে মানবতাবাদী? মানবতাবাদীকে, মানবতাবাদী হচ্ছে রস। ঠিক আছে, রস হচ্ছে মানবতাবাদী।
ঠিক আছে। আচ্ছা 26 নং কোশ্চেন, মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনাও, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে, এই উক্তিটি কার? এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনা, কিন্তু তার মধ্যে এখনও এক প্রকার আচরণ রয়ে গেছে, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে উডওয়ার্থের, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উডওয়ার্থের এটি কিন্তু উক্তি। আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 27 নং কোশ্চেন, নিম্নোক্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে কাকে জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয়? জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ কাকে বলা হয়? জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয় ব্রুনারকে, ঠিক আছে, জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয় ব্রুনারকে, ঠিক আছে, জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয় ব্রুনারকে, খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু যে কোশ্চেনগুলো আছে সব কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়? মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়? আচ্ছা মনোবিজ্ঞানকে কিন্তু সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে, মনোবিজ্ঞানকে সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন 29 নং কোশ্চেন, এখানে আছে মনোবিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞানের বিষয় বলে বিবেচনা করা হয়, কারণ মনোবিজ্ঞানকে কেন পৃথক বিজ্ঞানের বিষয় বলে বিবেচনা করা হয়? এর পরিধি ক্রমশ বিস্তার লাভ করেছে বা করছে, নাকি এর নিজস্ব পদ্ধতি আছে, নাকি এর নিজস্ব সমস্যা আছে যা সমাধানযোগ্য? এখানে কিন্তু আমরা অ্যান্সারগুলো পড়ে বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? এগুলো সবই কিন্তু ঠিক, ঠিক আছে। মনোবিজ্ঞানের পরিধি ক্রমশ বিস্তার লাভ করছে, অবশ্যই দিন দিন বাড়ছে। এর নিজস্ব পদ্ধতি আছে, মনোবিজ্ঞানের পদ্ধতি কিন্তু আলাদা, এটা কিন্তু অন্য কোনো বিজ্ঞানকে কপি করে চলে না। আর মনোবিজ্ঞানের নিজস্ব সমস্যা আছে যা সমাধানযোগ্য, অবশ্যই। তাহলে উপরে সবগুলো কিন্তু সঠিক, ঠিক আছে। আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা আসি 30 নং কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা 30 নং কোশ্চেনে বলা আছে শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা মনোবিজ্ঞান একটি শাখা যেখানে শিখন ও শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়, নাকি শিক্ষা বিজ্ঞানের একটি শাখা যেখানে মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়, নাকি পৃথক একটি অধ্যয়নের বিষয়? শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু পৃথক একটি অধ্যয়নের বিষয়, ঠিক আছে। এখানে যে শুধু শিখন আর শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয় অথবা মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় সেটা কিন্তু না। শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে অনেক কিছুই আছে, কিভাবে শিক্ষা দেওয়া হবে বা এরকম আরও অনেক কিছু আছে, ঠিক আছে। সেই জন্য এটি কিন্তু পৃথক একটি অধ্যয়নের বিষয়ই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান, ঠিক আছে, এটি কিন্তু একটা আলাদা সাবজেক্ট। আচ্ছা নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, এখানে বলা আছে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিখন নিয়ে কাজ করে, এই উক্তিটি কার দেওয়া? কি বলেছে? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিখন নিয়ে কাজ করে, এই সংজ্ঞাটি কার দেওয়া? এই সংজ্ঞাটি কিন্তু স্কিনারের দেওয়া, ঠিক আছে, এই সংজ্ঞাটি স্কিনারের দেওয়া, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এরপরে 32 নং কোশ্চেন যদি আমরা আসি, এখানে বলা আছে মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে ও উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হলো শিক্ষা মনোবিজ্ঞান, এই সংজ্ঞাটি কে দিয়েছে? কি বলেছে? মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে ও উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হলো শিক্ষা মনোবিজ্ঞান, এই উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু কোলেসনিকের, ঠিক আছে, কোলেসনিক এই উক্তিটি দিয়েছিলেন। এটি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা আসি 33 নং কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি কি? শিক্ষার মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশে সাহায্য করা, নাকি শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে সহায়তা করা, নাকি শিক্ষা শিখন প্রক্রিয়ায় মনোবিজ্ঞানের তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা, নাকি উপরের সবগুলি? ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি, আমাদের যে সমস্ত কোশ্চেনে এরকম বড় বড় অনেকগুলো অপশন থাকবে আর উপরে সবগুলি থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা ম্যাক্সিমাম চান্স থাকে উপরে সবগুলো হয়ে যাওয়া, এটি কিন্তু সঠিক হওয়ার একটা ম্যাক্সিমাম চান্স থাকে। সেই জন্য আমাদের এই উপরের অপশনগুলি কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এই অপশনগুলি যদি আমরা ঠিক মতো না দেখি, একটা দেখে সেটাতে গোল করে দিয়ে আসি, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। তো এখানে শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি কী কী বলা আছে? শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশে সাহায্য করা, এটি তো ঠিক।
শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে সহায়তা করা, এটিও ঠিক। আচ্ছা, শিক্ষা শিখন প্রক্রিয়ায় মনোবিজ্ঞানের তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা, এটিও ঠিক। আর উপরে সবগুলি তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? ঠিক আছে, নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? এখানে কিন্তু রয়েছে প্রত্যক্ষণ, কল্পনা, তারপরে দবা স্বপ্ন, আর অস্বাভাবিক মনোবিজ্ঞান। এর মধ্যে কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? আচ্ছা, প্রত্যক্ষণ এটি কিন্তু অবশ্যই শিক্ষা মনোবিজ্ঞানের একটি প্রাসঙ্গিক বিষয়। কল্পনা শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয়। অস্বাভাবিক মনোবিজ্ঞান এটিও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা, দবা স্বপ্ন। ঠিক আছে, এটি কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়। 35 নং। আচ্ছা, নিচের ভুল বক্তব্যটি চিহ্নিত করো। এর মধ্যে কোনটি ভুল রয়েছে সেটি কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে। আচ্ছা, এটি ঠিক। শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল এবং প্রয়োগমূলক বিজ্ঞান, এটিও কিন্তু ঠিক। আচ্ছা, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানে ব্যক্তি শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব দেয়। শিক্ষার্থী অপেক্ষা কি সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব দেয়? এটা কখনো হতে পারে? শিক্ষার্থীকেই তো অধিক গুরুত্ব দেয়, তাই না? তাহলে ভুল বক্তব্যটি কিন্তু আমাদের এটা। আর তারপরে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনা সহায়তা করে, এটা অবশ্যই ঠিক। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সি নাম্বার, এটি হচ্ছে ভুল। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা 36 নং কোশ্চেনে আছি, নিচের কোন পদ্ধতিটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের কার্যধারা পর্যালোচনা করে? নিচের কোন পদ্ধতিটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের কার্যধারা পর্যালোচনা করে? এখানে অপশনগুলো রয়েছে পর্যবেক্ষণ, নাকি কেস স্টাডি, ঠিক আছে, নাকি ফ্ল্যান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি, নাকি রাশিবিজ্ঞান। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের কার্যধারা পর্যালোচনা করে, সেটি কিন্তু এই মিথস্ক্রিয়া পদ্ধতি। মিথস্ক্রিয়া মানে হচ্ছে শিক্ষক আর শিক্ষার্থী, ঠিক আছে, উভয়ের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ মনে করুন শিক্ষক কোশ্চেন করবে, শিক্ষার্থী অ্যান্সার দেবে, বা এদের মধ্যে যে সম্পর্ক সেটাই কিন্তু মিথস্ক্রিয়া পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তাদের মধ্যে যে সম্পর্ক। ঠিক আছে, এটা কিন্তু বেশ ভালো কোশ্চেন। আচ্ছা, এরপর যদি আমরা 37 নং কোশ্চেনে আছি, এখানে বলা রয়েছে শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়? ঠিক আছে, শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়? আচ্ছা, এখানে 4টা অপশন রয়েছে, পাঠ্যক্রম রচনায়, নাকি শিক্ষণ কৌশল নির্দিষ্টকরণে, নাকি শিক্ষার ব্যবস্থাপনায়, নাকি শিক্ষার উদ্দেশ্য নির্ণয়। নিচের কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়? এটি কিন্তু শিক্ষার উদ্দেশ্য নির্ণয়। ঠিক আছে, শিক্ষার যে উদ্দেশ্য সেটা নির্ণয় করা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের প্রত্যক্ষ বিষয় নয়। ঠিক আছে, আর বাকি পাঠ্যক্রম রচনা এটা তো অবশ্যই শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়। ঠিক আছে, শিক্ষণ কৌশল নির্দিষ্টকরণ শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়। শিক্ষার ব্যবস্থাপনা এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়, কিন্তু শিক্ষার উদ্দেশ্য নির্ণয়, অর্থাৎ শিক্ষা কিসের জন্য বা এরপরে কি হবে, এই সমস্ত বিষয় কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের দেখার কথা নয়। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা 38 নং কোশ্চেন আসি, এখানে আছে শিক্ষা মনোবিজ্ঞান হলো এটি কি একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, নাকি বহুমুখী প্রক্রিয়া? ঠিক আছে, মানে সঠিক অ্যান্সার কিন্তু বহুমুখী প্রক্রিয়া। ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান এক ধরনের বহুমুখী প্রক্রিয়া, একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী কোনোটি কিন্তু হবে না। ঠিক আছে, বহুমুখী প্রক্রিয়া। আচ্ছা, 39 নং কোশ্চেন, এখানে রয়েছে মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো বড় বড় অপশন, আর একটা কিন্তু সবকটি রয়েছে, অর্থাৎ এখানে চান্স আছে কিন্তু সবকটি হয়ে যাওয়া, সেই জন্য সবগুলো অপশন কিন্তু আমরা এখানে ভালো করে পড়ব। আচ্ছা, মনোবিজ্ঞান ব্যক্তির সব ধরনের আচরণ অধ্যয়ন করে। ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে, এটি কিন্তু ঠিক। মনোবিজ্ঞান সমস্ত আচরণই অধ্যয়ন করে, কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে শিক্ষাকালীন আচরণটাই অধ্যয়ন করে, তারপরে সে কি করে না করে সেগুলো কিন্তু অধ্যয়ন করে না। আচ্ছা, বি নং কী আছে? বি নং আছে মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়ার গতি প্রকৃতি থেকে পরীক্ষণের দ্বারা সমাধান সূত্র আবিষ্কারের মধ্যে দিয়ে মানসিক প্রক্রিয়ার উন্নতি সাধন করে, এটি ঠিক। আচ্ছা, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সূত্র
ও নীতিগুলি ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়ার উন্নতি সাধন করে। হ্যাঁ, এটিও কিন্তু ঠিক। আচ্ছা, এরপরে সি নং অপশন, মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে মাত্র নৈতিকতা বিচার করে না। মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে, অবশ্যই বিশ্লেষণ করে, নৈতিকতা কিন্তু মনোবিজ্ঞান বিচার করে না। আচ্ছা, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাকালে আচরণ ও তার নৈতিকতা উভয়েই কিন্তু বিচার করে। ঠিক আছে, এটা ঠিক। তার মানে এখানেও কিন্তু সঠিক অ্যান্সার উপরের সবকটি। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যদি কোনো কোশ্চেনে এরকম বড় বড় অপশন থাকে আর উপরের সবকটি অপশন থাকে, তাহলে কিন্তু একটা চান্স আছে উপরের সবকটি হওয়ার। সেই জন্য সবগুলো অপশন কিন্তু আমাদের ভালো করে দিতে হবে। যদি আমরা একটা অপশন দেখে সেটাকে গোল করে আসি, তাহলে কিন্তু পরীক্ষাতে ভুল হবে। সবগুলি কিন্তু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপরে 40 নং কোশ্চেন, শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান কি? শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞান, শিশুকেন্দ্রিক শিক্ষা নাকি জীবনকেন্দ্রিক শিক্ষা নাকি ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক শিক্ষা নাকি উপরের সবগুলি? ঠিক আছে, মনোবিজ্ঞানের বিশেষ অবদান, শিশুকেন্দ্রিক শিক্ষা অবশ্যই, জীবনকেন্দ্রিক শিক্ষা অবশ্যই, আর ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক শিক্ষা, অর্থাৎ বিভিন্ন স্টুডেন্ট তার ব্যক্তিগত যে পার্থক্য রয়েছে, ঠিক আছে, তাদের ফিজিক্যাল কন্ডিশন, ঠিক আছে, তারা কোন পরিবেশ থেকে উঠে এসেছে, এই সমস্ত বিষয় এর উপর নির্ভর করেও কিন্তু শিক্ষা আলাদা আলাদাভাবে প্ল্যান করা হয়। ঠিক আছে, সেই জন্য এটাও কিন্তু ঠিক। তার মানে উপরে সবকটি কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, উপরে সবকটি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি 41 নং কোশ্চেন, এখানে বলা আছে নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? ঠিক আছে, কোন বক্তব্য অর্থাৎ কোনটি ভুল আর কি? অন্তর্দর্শনের সাহায্যে সংগৃহীত তথ্য চূড়ান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক। অন্তর্দর্শনের সাহায্যে সংগৃহীত তথ্য চূড়ান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক। ঠিক আছে, এটি কিন্তু ঠিক। আচ্ছা, অন্তর্দর্শনে প্রাক ধারণার প্রভাব দেখা যায়, যার ফলে প্রাপ্ত তথ্যের যথার্থতা সন্দেহের ঊর্ধ্বে নয়। ঠিক আছে, অর্থাৎ অন্তর্দর্শনে যে তথ্য পাই সেই তথ্য কিন্তু সঠিক নাও হতে পারে অনেক সময়। ঠিক আছে, এটি কিন্তু ঠিক। আচ্ছা, এরপরে বলা আছে চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি। ঠিক আছে, এটি কিন্তু ঠিক নয়। মনকে জানার একমাত্র পদ্ধতি কি চেতন নাকি? ঠিক আছে, এটি কিন্তু ভুল। তার মানে কোনটি প্রাসঙ্গিক নয়? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, আর এটা আমাদের পড়ার দরকার নেই। আচ্ছা, 42 নং কোশ্চেন। 42 নং কোশ্চেনে রয়েছে নিম্নোক্ত বক্তব্যগুলির কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা ব্যক্ত করে? ঠিক আছে, নিম্নোক্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা ব্যক্ত করে? আচ্ছা, পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীকে কার্যকালীন অবস্থায় নিরীক্ষণ করা যায়। কি পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীকে কার্যকালীন অবস্থায় নিরীক্ষণ করা যায়? আচ্ছা, পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব দেখা যায়। পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা, হ্যাঁ, পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব কিন্তু দেখা যায়, আর এটা কিন্তু একটা অসুবিধা। ঠিক আছে, তবে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এখানে হচ্ছে বি। আচ্ছা, 43 নং কোশ্চেন, শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটা? শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কিন্তু উলম্ব কেস স্টাডি পদ্ধতি। ঠিক আছে, উলম্ব কেস স্টাডি পদ্ধতি, এটাকে মনে রাখতে হবে, হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কিন্তু উলম্ব কেস স্টাডি পদ্ধতি। আচ্ছা, এরপর যদি আমরা নেক্সট কোশ্চেনে আসি, শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই, উক্তিটি কার? এই উক্তিটি কে করেছেন? ঠিক আছে, এই উক্তিটি কিন্তু পেস্টালজির। ঠিক আছে, শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই, এটি কিন্তু বলেছেন পেস্টালজি, যিনি একজন বড় মনস্তাত্ত্বিক ছিলেন। ঠিক আছে, পেস্টালজি কিন্তু একজন বড় মনস্তাত্ত্বিক ছিলেন। তিনি উক্তি করেছিলেন যে শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, শিক্ষাক্ষেত্রে টেবুলা বেস শব্দটি কে ব্যবহার করেছেন? টেবুলা বেস শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন জন লক। ঠিক আছে, জন লক ব্যবহার করেছিলেন টেবুলা বেস পদ্ধতি, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপর 46 নম্বর কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি? সব থেকে বেশি বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? এখানে রয়েছে মনোবিশ্লেষণ পদ্ধতি নাকি ক্লিনিক্যাল পদ্ধতি নাকি সার্ভে পদ্ধতি নাকি পরীক্ষামূলক পদ্ধতি। তো
তো সবথেকে বিজ্ঞানসম্মত পদ্ধতি সেটি কিন্তু পরীক্ষামূলক পদ্ধতি, এটাই কিন্তু সবথেকে বেশি বিজ্ঞানসম্মত পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা 47 নং কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য? ঠিক আছে, কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য? অন্তর্দর্শন পদ্ধতি, নাকি পরীক্ষামূলক পদ্ধতি, নাকি কেস স্টাডি, নাকি সার্ভে পদ্ধতি? সার্ভে পদ্ধতি সঠিক আনসার। সার্ভে পদ্ধতিতে কিন্তু অবশ্যই দল তৈরি করতে হবে, আলাদা আলাদা বিভিন্ন গ্রুপ করে সেখান থেকে সার্ভে করতে হবে। ঠিক আছে, এটি কিন্তু সার্ভে পদ্ধতির মূলনীতি, দল নির্বাচন করা। ঠিক আছে। আচ্ছা 48 নং কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষার উদ্দেশ্যগুলি কি কি? ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষার উদ্দেশ্যগুলি হলো শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করা, শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করা, নাকি শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ সংশোধন করা, নাকি শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণের নীতি নির্ধারণ করা? এগুলো সবগুলোই তো করতে হবে, তাই না? পরীক্ষার উদ্দেশ্য কিন্তু এগুলো সবগুলোই কি কি? শিক্ষা সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করা, শিক্ষা সংক্রান্ত আচরণ সংশোধন করা, শিক্ষা সংক্রান্ত আচরণের নীতি নির্ধারণ করা, সবগুলোই করতে হবে। তাহলে উপরের সবকটি, এটি কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি। ঠিক আছে। আচ্ছা 49 নং কোশ্চেন, এখানে রয়েছে নিম্নের কোনটি বা নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়? শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় কোনটি নয়? জীবন বিকাশের স্তর, নাকি সৃজনশীলতা, নাকি শিক্ষা নির্দেশনা, নাকি শিক্ষার মাধ্যম? শিক্ষার মাধ্যম কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়। ঠিক আছে, শিক্ষার মাধ্যম এটি কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পড়ে না। আচ্ছা এরপর যদি আমরা 50 নং কোশ্চেনে আছি, এখানে আছে শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়টির উপর এবিংস, ঠিক আছে, এবিংস পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু না। এবিংস পরীক্ষা নির্ধারণ করেছিলেন, এটি কিন্তু স্মৃতির উপরে। ঠিক আছে, স্মৃতি, তার উপরে এবিংস পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আচ্ছা 51 নং কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বিস্তৃত এবং তা ক্রমবর্ধমান। আচ্ছা শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি এবং পরীক্ষাগার আছে। আচ্ছা শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব সমস্যা আছে, সমস্যার উপর গবেষণা করা হয় এবং প্রাপ্ত ফল শিক্ষা প্রক্রিয়ায় প্রয়োগ করা হয়। উপরে বক্তব্যগুলি থেকে শিক্ষা মনোবিজ্ঞানকে কি বলা যায়? ঠিক আছে, এখান থেকে এইগুলি থেকে আমরা শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্কে কি ধারণা আনতে পারি? শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে আনতে পারি শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে একটি পৃথক অধ্যয়নের বিষয়। এটি কিন্তু এর আগে আমাদের একটা কোশ্চেনে ছিল যে শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে পৃথক অধ্যয়নের বিষয়। ঠিক আছে, নিজস্ব সমস্যা আছে, নিজস্ব গবেষণাগার আছে, ঠিক আছে, পরিধি বিস্তৃত আর ক্রমবর্ধমান। ঠিক আছে, এগুলো সবই যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে শিক্ষা মনোবিজ্ঞান একটি পৃথক অধ্যয়নের বিষয়, এটা আলাদা সাবজেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, নিম্নের কোন বক্তব্যটি শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না? ঠিক আছে, নিম্নের কোন বক্তব্যটি শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না? অপশনগুলো হচ্ছে মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান, শিক্ষা নিয়মনিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা মনোবিজ্ঞান মৌলিক বিজ্ঞান, শিক্ষা ফলিত বিজ্ঞান। মনোবিজ্ঞানে অনেক বিষয় আলোচনা করা হয় যা শিক্ষা বিজ্ঞানে হয় না, আর শিক্ষা ও মনোবিজ্ঞান এগুলো হচ্ছে আচরণের বিজ্ঞান। ঠিক আছে, কোশ্চেনটা আমাদের ছিল নিম্নের কোন বক্তব্যটি শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না? ঠিক আছে, তাহলে শিক্ষা আর মনোবিজ্ঞান এই দুটি আচরণের বিজ্ঞান, এটি কিন্তু কোনো পার্থক্য নয়, এটা তো সিমিলারিটি হয়ে গেল, তাই না? এটা কিন্তু সিমিলারিটি হয়ে গেল, এটা কিন্তু ডিফারেন্স হলো না, এটা কিন্তু ডিফারেন্স হলো না। সেই জন্য শিক্ষা মনোবিজ্ঞান দুটোই আচরণের বিজ্ঞান, এটি কিন্তু পার্থক্য সূচিত করলো না। ঠিক আছে। আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, এখানে আছে মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি কি? ঠিক আছে, মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হলো স্বল্প বিশ্লেষণ, নাকি স্বনমোহিনী, নাকি শব্দ অনুষঙ্গ, নাকি সবকটি? এটি কিন্তু সঠিক অ্যান্সার সবকটি। এই কোশ্চেনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কি মনে রাখতে হবে? মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হলো স্বপ্ন বিশ্লেষণ, সন্মোহিনী, আচ্ছা শব্দ অনুষঙ্গ, আর উপরে সবকটি কিন্তু সঠিক অ্যান্সার এখানে। আচ্ছা 54 নং কোশ্চেন, লিবিডোর ধারণা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখ আছে? এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
লিবিডোর ধারণা সমগ্রতাবাদ, জ্ঞানমূলক মনোমতবাদ, আচরণবাদ, না উপরের কোনোটি নয়? এই কোনোটি নয় কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। লিবিডোর ধারণা কিন্তু এগুলো কোনোটাতেই নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, 55 নং কোশ্চেন। শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে। এই বাক্যটির তাৎপর্য কী? তা শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে। এই বাক্যটির তাৎপর্য কী? ঠিক আছে, ব্যাকরণের মতো তাপসকেও শিক্ষক জানবেন, নাকি ব্যাকরণ জানতে হলে তাপসকে জানতে হবে, নাকি তাপসকে না জানলে তার সঠিকভাবে ব্যাকরণ পড়ানো যাবে না, নাকি ব্যাকরণের সঙ্গে তাপসকে জানলে শিক্ষকের জ্ঞান বৃদ্ধি হবে? ঠিক আছে, এর মধ্যে কোনটা ঠিক? এর মধ্যে কিন্তু এটি ঠিক। তাপসকে না জানলে তাকে কিন্তু সঠিকভাবে ব্যাকরণ পড়ানো যাবে না। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু এটা। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন। ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন, ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন, তিনি কে? ঠিক আছে, তিনি হলেন গ্যালটন। ঠিক আছে, তিনি হলেন গ্যালটন। এই গ্যালটন কিন্তু ব্যক্তিগত পার্থক্যের উপর পরিমাপের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। গ্যালটন ব্যক্তিগত পার্থক্যের পরিমাপের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কে প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটি প্রকাশ করেছেন? এই প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটি প্রকাশ করেছেন কিন্তু উইলিয়াম জেমস। ঠিক আছে, প্রিন্সিপাল অফ সাইকোলজি উইলিয়াম জেমস লিখেছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, এখানে আছে শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষণ জটিল কারণ। শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষণ জটিল কেন? এখানে বহু চলক ক্রিয়াশীল হয়, নাকি চলকগুলিকে নিয়ন্ত্রণ করা অসুবিধাজনক, নাকি চলকগুলির পারস্পরিক ক্রিয়া করে, নাকি সবগুলি? সঠিক অ্যান্সার কিন্তু সবগুলি। শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষণ জটিল, তার কারণ হলো এখানে বহু চলক ক্রিয়াশীল হয়। চলক মানে হচ্ছে কি? চলক মানে হচ্ছে যেই সমস্ত বিষয়গুলির উপর নির্ভর করে আমরা পরীক্ষাটা করব। ঠিক আছে, সেগুলোকে চলক বলা হয়। তো এখানে কিন্তু বহু চলক ক্রিয়াশীল হয়, চলক নিয়ন্ত্রণ করা অসুবিধাজনক, আর চলকগুলি পারস্পরিক ক্রিয়া করে। তিনটি কিন্তু সঠিক, সেই জন্য এখানে সঠিক অ্যান্সার কিন্তু ডি নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, 59 নং কোশ্চেন। মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ওয়াটসন যেটির উপর আস্থা রাখতে পারেননি, ওয়াটসন কিসের উপর আস্থা রাখতে পারেননি? ঠিক আছে, মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে পর্যবেক্ষণ, নাকি সাক্ষাৎকার, নাকি অন্তর্দর্শন, নাকি পরীক্ষণ? এই ওয়াটসন কিন্তু অন্তর্দর্শনের উপর আস্থা রাখতে পারেননি। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন কিন্তু এর আগেও আমাদের ছিল, যেখানে বলা ছিল ওয়াটসন অন্তর্দর্শনের উপর কিন্তু আস্থা রাখতে পারেননি। ঠিক আছে, 60 নং কোশ্চেন। ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হলো, ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক কি? মৌলিক নিয়ন্ত্রক হচ্ছে প্রবৃত্তি। ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু এর আগে আমাদের ছিল। ঠিক আছে, ম্যাকডুগালের সঙ্গে প্রবৃত্তি লিঙ্ক করে আমাদের এইভাবে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাকডুগাল কিন্তু প্রবৃত্তির উপরে অনেক গুরুত্ব আরোপ করেছেন। ঠিক আছে, তিনি বলেছেন মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হলো প্রবৃত্তি। আচ্ছা, 61 নং কোশ্চেন। নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয় নয়? শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয় কোনটি নয়? শিক্ষার্থী, নাকি শিক্ষক, নাকি তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি, নাকি কোনোটিই নয়? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে কোনোটিই নয়, কারণ শিক্ষার্থী, শিক্ষক, তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি এগুলো কিন্তু সবগুলি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয়। ঠিক আছে, সবগুলি আলোচনা করতে হবে। শিক্ষা মনোবিজ্ঞানে কিন্তু এগুলো তিনটা নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, সেই জন্য সঠিক অ্যান্সার কিন্তু এখানে হবে কোনোটিই নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি? শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি? সর্বোৎকৃষ্ট পদ্ধতি কিন্তু উলম্ব পদ্ধতি। ঠিক আছে, এটা কিন্তু এর আগেও একটা কোশ্চেন আমরা করেছি। উলম্ব পদ্ধতি কিন্তু সব থেকে
ভালো, ঠিক আছে। সর্বোৎকৃষ্ট পদ্ধতি কিন্তু উলম্ব পদ্ধতি। আচ্ছা 63 নং কোশ্চেন, একজন শিক্ষার্থী, ঠিক আছে, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে। একজন শিক্ষার্থী কি হচ্ছে, বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে, এক্ষেত্রে শিক্ষক হিসেবে তোমার কর্তব্য কি? বুদ্ধির অপেক্ষা প্রয়োগ, ঠিক আছে, বুদ্ধির অপেক্ষা প্রয়োগ নাকি আগ্রহ অভিক্ষা প্রয়োগ নাকি প্রবণতা অভিক্ষা প্রয়োগ নাকি শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু বুদ্ধির অভিক্ষা প্রয়োগ। এক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন হওয়ার চান্স থাকে এই অপশনটার সঙ্গে, ব্যক্তিগতভাবে আলোচনা করা, কিন্তু ব্যক্তিগতভাবে আলোচনা করা কিন্তু সঠিক অ্যান্সার নয়। এখানে সঠিক অ্যান্সার কিন্তু বুদ্ধির অভিক্ষা প্রয়োগ, ঠিক আছে। আচ্ছা এরপরের কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলা আছে নিচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয়, ঠিক আছে, নিচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয়? পরীক্ষণের জন্য কৃত্রিম পরিবেশ রচনা করা, নাকি যার উপর পরীক্ষা করা হচ্ছে তার অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, নাকি যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা। পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি কোনটি নয়, ঠিক আছে। আর একটা অপশন আছে আমাদের, পরীক্ষণের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় বাস্তব ক্ষেত্রে তা অনেক সময় পাওয়া সম্ভব নয়। সঠিক অ্যান্সার কোনটা? পদ্ধতির ত্রুটি কিন্তু, আচ্ছা কৃত্রিম পরিবেশ রচনা করা এটি কিন্তু অবশ্যই একটি ত্রুটি, ঠিক আছে। যার উপর পরীক্ষা করা হচ্ছে তার অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটিও একটা ত্রুটি। পরীক্ষণের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় বাস্তব ক্ষেত্রে তা অনেক সময় পাওয়া সম্ভব নয়, এটিও ত্রুটি। ত্রুটি নয় কোনটা? যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, এটি তো একটা ত্রুটি নয় না, এটি তো ভালো, সেই জন্য কিন্তু এটি কোনো ত্রুটি নয়। কোনটি? যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, এটি হচ্ছে ত্রুটি নয়। আচ্ছা 65 নং কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞান হবে এটা, শিক্ষা মনোবিজ্ঞান হবে এটা। শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ কি? পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ কি? শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বুঝতে, নাকি তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা ও মন্তব্য করতে, নাকি গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, নাকি উপরের সবগুলি? মানে সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি। যেখানে উপরে সবগুলি থাকবে সেখানে কিন্তু আমরা ভালো করে বাকি অপশনগুলো পড়ব। এখানে রয়েছে শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বুঝতে, পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ, কি কারণে ব্যবহার করা হয়? ব্যবহারের কারণ হচ্ছে শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বুঝতে, নাকি তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা ও মন্তব্য করতে, নাকি গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। এগুলো সঠিক, তিনটাই সঠিক, সেই জন্য উপরে সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা এরপরের কোশ্চেন যদি আমরা আসি, এখানে বলা আছে শিক্ষা মনোবিজ্ঞানকে নিম্নের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? শিক্ষা মনোবিজ্ঞানকে নিম্নের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? এরকম কোশ্চেন কিন্তু এর আগেও একটা ছিল। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। ওই কোশ্চেনটাতে বলা ছিল শিক্ষা মনোবিজ্ঞান কোন বিজ্ঞানের অংশ, ওখানে বলা ছিল সামাজিক বিজ্ঞান, এটা কিন্তু সামাজিক বিজ্ঞান হচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞান হলো, ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি মৌলিক বিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান একটা মৌলিক বিজ্ঞান, নাকি শিক্ষা ও মনোবিজ্ঞানের সমন্বয়, নাকি সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শারীরবিদ্যা ইত্যাদির সমন্বয়, নাকি উপরের সবকটি? ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান হলো এই সবগুলো কিন্তু সমন্বয়। কার কার সমন্বয়? সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শারীরবিদ্যা, ঠিক আছে, শরীরবিদ্যা ইত্যাদির সবগুলো সমন্বয় কিন্তু আমাদের শিক্ষা মনোবিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা এরপরে লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, এখানে বলা আছে নিম্নের কোন শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান, নিম্নের কোনটি শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়? কোনটি শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়? গণতান্ত্রিক প্রশাসন, নাকি শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ, নাকি সময় তালিকা তৈরি, নাকি শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ? কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়? শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এটি কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক কোনো প্রয়োগ নয়, ঠিক আছে।
না, শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ এক্ষেত্রে হবে না, ঠিক আছে। শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়, কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। শিক্ষা মনোবিজ্ঞানের কীভাবে বিকাশ হবে সেটি কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়, তাই না? শিক্ষা মনোবিজ্ঞানের কীভাবে বিকাশ হবে সেটা কি শিক্ষা মনোবিজ্ঞানের নিজে নির্ধারণ করবে? নিজে কিন্তু নির্ধারণ করবে না। সেই জন্য শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ এটি হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ কিন্তু নয়। আচ্ছা, তো এই চ্যাপ্টারের আমাদের 68টি কোশ্চেন কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরে যে নেক্সট চ্যাপ্টার সেটির কিন্তু ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব। তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই বাড়িতে বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটু লাইক করো।